অদ্রিজা মূর্তির মতো বসে স্তব্ধ হয়ে চাইল রক্তিমের দিকে। এতক্ষণ চুপচাপ রক্তিমের বলা সব কয়টা কথা শ্রবণ করেই কঠিন হয়ে উঠল তার চাহনি। তাচ্ছিল্য হেসে বলে উঠল, শেষ? আমার মেয়াদকাল শেষ আপনার কাছে? রিমু, তানিশা, এরপর আমিই ছিলাম, তাই না? এখন আমায় নিয়ে খেলা শেষ রক্তিম? এতটাই ঠুনকো একটা নারী আপনার কাছে? কেন? একটা মেয়েকে এতটা ছোট নজরে কেন দেখেন? আমি জানি আমার থেকে মুক্তি নিয়ে আপনি আবারও অন্য কোনো মেয়েকে ঠকাবেন, তার বিশ্বাসকে ঠকাবেন, কিন্তু আমি তো মুক্তি দিব না। আপনাকে এই লড়াইটা লড়তে হবে রক্তিম। দেখা যাক কে এই লড়াইটা জেতে, আমি নাকি আপনি। রক্তিম সেটে গা এলিয়ে চোখ বুঝল। বুকের ভেতর মুহূর্তেই জেগে উঠল অদ্ভুত ব্যথা। নিজের পাশে বসে থাকা রমণীটির কাছে এভাবে ভিক্ষুকের মতো চেয়েও মুক্তিটা পেল না সে। তবে কি এতদিন সে যেভাবে সবার অনুভূতিকে নিয়ে, যেভাবে মানুষকে ভেতর থেকে ভেঙে দিয়েছে, সেভাবে সেও ভাঙবে? সেও সেভাবে মিশে যাবে হাজারটা কষ্ট নিয়ে? শীতের সকাল মানেই কুয়াশাচ্ছন্ন কোনো এক শীতল সকাল। আদ্রিজার মুগ্ধ চাহনিতে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। চারিদিকটা ঝাপসা দেখাচ্ছে। দূরের গাছগাছালিগুলো আবছা হয়ে মিশে গেছে। মুখ দিয়ে যেন বের হলো না একটা অক্ষরও। লতানো শিখার মতো লতিয়ে পড়ল যেন সেই লোকটার বাহুবন্ধনে। হাত জোড়া দিয়ে শক্ত করে খামচে ধরল জানালার পর্দা। রক্তিম মুচকি হাসল। আদ্রিজার শাড়ির তল দিয়ে হাত জোড়া দিয়ে জড়িয়ে ধরল মসৃণ পিঠের ধবধবে ফর্সা ত্বক। মুচকি হেসে মৃদু কণ্ঠে বলে উঠল, আজকের সকালটা কেন যেন ভিন্ন রকম সুন্দর অথচা আর কিছু মুহূর্ত পর বোধ হয় আরো সুন্দর হবে আমার জন্য। আর আপনার জন্য? আপনার জন্য কি ততটাই সুন্দর হবে? অদ্রিজা বুঝল না কিছুই। রক্তিমের হঠাৎ এমন আচরণেরও কোনো মানে খুঁজে পেল না সে। বিয়ের রাতটা ছাড়ার কোনো দিন রক্তিম তাকে অনুমতি না নিয়ে স্পর্শ করেনি। মাঝখানে একটা দিন কেবল জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। অদ্রিজা মাথা ঘুরিয়ে রক্তিমের মুখটা চাইতে চাইলেও সম্ভব হলো না। রক্তিম আরও শক্ত করে জড়িয়ে ধরল তাকে। মুখটা তার কাঁধে ভালোভাবে গুজে নিল। ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল, উফ, সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন তো অদ্রিজা, আমাকে একটু শান্তি মতো খুঁজতে দিন প্লিজ। অদ্রিজা চুপ হয়ে দাঁড়িয়ে গেল। রক্তিম যে কাল রাতেও ঘুমায়নি তা তার কাছে স্পষ্ট। না ঘুমিয়ে কি করে থাকে? কেনই বা ঘুমায় না এই লোকটা? অদ্রিজা বুঝে উঠে না। উসখুস করে বলে উঠল, এমন কেন করছেন আপনি? বললাম তো শান্তি চাই, শুনতে পাননি? অদ্রিজা হতাশ হয়ে শ্বাস ফেলল। চোখ মুখ শক্ত করে জানালা দিয়ে নিরন্তর চেয়ে রইল বাইরের ঝাপসা শহরটার দিকে। রক্তিম কয়েক মিনিট চুপ থেকে সেভাবেই রইল, অদ্রিজার ঘাড়ে মুখ গুজে। মুচকি হেসে শীতল কণ্ঠে বলল, আপনাদের কোম্পানির সবটুকু পাওনা দেওনা আজ মিটিয়ে দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আপনার পাওনাটুকু কমপ্লিট হয়ে যাবে আজ, আর আপনার বাড়িটাও ফেরত পেয়ে যাবেন দিন কয়েক পর। আপনার কাজ এবার শেষ। অদ্রিজা হকচকিয়ে উঠল। আপনার জীবন থেকে আমি যাব না রক্তিম। 1 মাস পর বা 1 বছর পর আমি যাচ্ছি না আপনার জীবন থেকে, বুঝতে পেরেছেন? রক্তিম বাঁকা হাসল, ফেচল গলায় বলল, কেন, ভালো টালো বাসেন নাকি আমাকে? অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসল। রক্তিমের দিকে কঠোর চাহনিতে তাকিয়ে বলল, আপনাকে ভালোবাসা যায় না রক্তিম। ভালোবাসতে চাইলেও আপনাকে ভালোবাসা সম্ভব নয়। যে আমার অনুমতি না নিয়ে শরীর ছুঁয়েছে তাকে ভালোবাসা যায় না। যে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দিহানের অ্যাক্সিডেন্ট করেছে, যে আমায় বারবার আঘাত করে, তাকে কি করে ভালোবাসি বলুন? তাছাড়া যে মানুষটা মনের এক গুচ্ছ আবেগ, স্বচ্ছ অনুভূতি নিয়ে খেলা করে, তাকে তো কোনোভাবেই ভালোবাসা যায় না রক্তিম। আমাকে নিয়ে কৌতূহলটা বদ্ধ করে তালা দিয়ে যেতে বলেছিলাম, আপনি শুনলেন না অত্রিজা। আবারও মিস্টার মাহমুদের কাছে যেসব প্রশ্ন নিয়ে উপস্থিত হলেন নিজের কৌতূহল মেটাতে। চলুন আপনার কৌতূহলগুলো মিটিয়ে দিন। অদ্রিজা চুপ রইল। রক্তিম ছোট্ট শ্বাস ফেলেই বলতে শুরু করলো, গল্পটা একটা ছোট ছেলের, তখন তার বয়স 8 কি 9 হবে। প্রতিদিন বাবা মার ঝগড়া ঝামেলা এসব দেখে সে বড় হচ্ছিল। বাবা মায়ের সরল রূপের সাথে সে পরিচিত ছিল না। বাবা সবসময় গম্ভীর হয়ে ঘুরে বেড়াতো তার সামনে। বাবার সামনে আসলে সে ছোট্ট ফুটফুটে ছেলেটি ভয়ে কুকড়ে মরত। কোনোদিন বাবার কাছে কোনো আবদার রেখেছিল বলেও মনে পড়ে না। আর মা, ছোট ছেলেটা তার মাকে আঁকড়ে ধরে তার সবটুকু সময় কাটাতে চাইত। বাবার ভয়ে তটস্থ হয়ে থাকলেও মাকে অতটা ভয় পেত না। মাকে অনেকটা ভালোবাসত, কিন্তু সে মা তাকে সময় দিতে পারত না। মায়ের কাছে সে আবদার বার্নে রাখলে উনি বিরক্ত হতেন। ঝাঁঝালো কণ্ঠে কয়েকটা কথা বলে সরে যেতেন ছেলেটার কাছ থেকে। গেস করুন তো ছেলেটাকে? অদ্রিজা হতবাক হয়ে তাকিয়ে রইল। অস্ফুট স্বরে বলল,
আপনি আপনি সেই ছেলেটা রক্তিম? রক্তিম শব্দ করে হেসে উঠল। ভেজা সবুজ ঘাসগুলোর উপর চোখ বন্ধ করে চিত হয়ে শুয়ে পড়েই হাত জোড়া মাথার নিচে রাখলো। সেভাবেই চোখ বন্ধ রেখে বলল, আপনি যে রোহানা চৌধুরীর পেছনে পড়ে আছেন, সে মহিলাটা একটা চরিত্রহীন মহিলা, খুব খারাপ মহিলা অদ্রিজা। অদ্রিজা চমকে উঠল, কাপা কণ্ঠে বলল, নিজের মা সম্পর্কে কি সব বলছেন আপনি? রোহানা চৌধুরী আর রিয়াদ মাহমুদ বায়োলজিক্যালি আমার প্যারেন্টস। আপনাকে যে গল্পটা শুনিয়েছে, সে গল্পের বাবাটা হলো রিয়াদ মাহমুদ, আর মা হলো রোহানা চৌধুরী। ছোট্ট 8-9 বছর বয়সের ছেলেটা হলো রক্তিম মাহমুদ। রক্তিম যখন অনেক ছোট, কোমল শুরুটা এদিক সেদিক ঘুরে বেড়াতো, তখন থেকেই সে একা নিঃসঙ্গভাবে বড় হয়েছে অদ্রিজা। 10 বছর বয়সে এসে তার মা অন্য একজন লোকের সাথে পালিয়ে গেল, তার অর্থ প্রাচুর্যতার লোভে। কি ভাবছেন, তার বাবা থেকে আগলে রেখেছিল? ভালোবেসে কাছে টেনে নিয়ে বড় করে তুলেছে? না, তেমন কিছুই করেননি তিনি। সবাই যখন বলল ছেলে দেখাশোনা করার জন্য আরেকটা বিয়ে করে নেওয়া উচিত, উনি আরেকটা বিয়েও করে নিলেন। তার প্রথম স্ত্রী চলে যাওয়ার 1 মাসের মাথায়। ছোট্ট রক্তিম কেন জানি না তার বাবার দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে পারেনি, কোনোভাবেই পারেনি মেনে নিতে। তবে ভদ্রমহিলা রক্তিমকে অনেক আদর করত, অনেক খেয়ালও রাখত, অনেকটা ভালোবাসতে হয়তো। কিন্তু ওই যে রক্তিম ছেলেটা অদ্ভুত, সে কারণে হয়তো সে তার বাবার দ্বিতীয় স্ত্রীকে মেনে নিতে পারল না। 2 মাসের মাথায় নিজের নিঃসঙ্গ একা জীবন নিয়ে একদিন মাঝরাতে বেরিয়ে গেল অন্ধকার রাস্তায়। শহরের অলিতে গলিতে তার মাকে খোঁজার চেষ্টা করল, কিন্তু তার মা অন্য একজনের হাত ধরে উন্নত দেশে পাড়ি জমিয়েছে। তা হয়তো তার মস্তিষ্ক তখনও বুঝে ওঠেনি। সেদিন রাতে আমি অনেক খোঁজা হলো, অবশেষে পেয়েও গেল। বাসায় ফেরার পর রুমের দরজা লাগিয়ে তার বাবা থেকে অনেক কথা শোনালো, মেরেছিল তাদের মাঝরাতে এইভাবে খোঁজাখুঁজি নিয়ে বিরক্ত করার জন্য। রক্তিম সেদিন কেঁদেছিল, প্রচুর কেঁদেছিল অদ্রিজা, আর কাঁদেনি, আর কোনোদিন কান্না তার চোখে আসেনি। অদ্রিজা নিশ্চুপে বসে থেকে রক্তিমের বলা সবগুলো কথা শুনল। শুকনো ঢোক গেলে রক্তিমের দিকে তাকালো। এই যুবকদের মাঝে এতগুলো সুপ্ত দুঃখ আছে কোনোদিন আন্দাজও করেনি সে। এতটা হাসি খুশি থাকা যুবকটির মনে এত বিষাদ কে বুঝবে? চোখ জোড়া ছলছল করলো। রক্তিমের দিকে তাকিয়ে লম্বা শ্বাস নিয়ে বলল, তারপর? রক্তিম মুচকি হাসলো, চোখ মেলে অদ্রিজার মুখের দিকে তাকিয়েই বলল, তার পরের দিন রক্তিমের সব থেকে প্রিয় মানুষ তার নানি এসেছিল। রক্তিমের গালে তখন মিস্টার মাহমুদের চরের 5 আঙ্গুলের ছাপ জলজল করছিল। 2 গাল সহ হাতে ওনার আঘাতের চিহ্ন ছিল। রক্তিমের নানি তা দেখে অবাক হলো। সেদিন নিয়ে আসলেন রক্তিমকে ওনার সাথে। তারপর থেকে রক্তিম তার নানির সাথে বড় হয়েছে। এই দুনিয়ায় রক্তিমের নানি ব্যতীত রক্তিমের আর কেউ নেই অদ্রিজা। না কোনো বন্ধু, না কোনো বোন, না ভাই, আর না মা বাবা। অদ্রিজা তপ্ত শ্বাস ফেলল, ছলছল চোখে তাকিয়ে রইল রক্তিমের দিকে। রক্তিম চাপা হাসি নিয়ে উঠে বসে বলল, আপনার কাছে সব বলে দিয়েছে অদ্রিজা, আর কোনো কৌতূহল নিশ্চয় নেই আপনার? বলুন, এরপর এসব নিয়ে আর ছুটোছুটি করবেন না। অদ্রিজার বাসার সামনে এসে গাড়িটা থামলো। অদ্রিজা গাড়ি থেকে নেমে রক্তিমের দিকে তাকালো। রক্তিমও তাকালো, ভ্রু নাচিয়ে বলল, বাসায় না গিয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়েছেন কেন? আপনার মাকে বলে দিয়েছে আপনি 1 সপ্তাহের জন্য এখানে বেড়াতে এসেছেন? 1 সপ্তাহ পর্যন্ত উনি আপনাকে যেতে দিবে না এই বাসায়? এই 1 সপ্তাহ আপনার ছুটি, এটাই বলছিলাম। কিছুই না, এই 1 সপ্তাহ আপনি কোনো কৌতূহল অজুহাতে যাতে আমার কাছে ছুটে না আসেন, তাই আজকে সবটা বলে দিলাম। আর আজকে সকাল থেকে আমি এত খুশি ছিলাম কেন বলুন তো? এই যে আজ থেকে 1 সপ্তাহ আমি মুক্ত, এই জন্যই। আপনি নামক অসুখটা সইতে পারছি না আমি অদ্রিজা, তিলে তিলে মারা যাচ্ছি আমি। অদ্রিজার বুকে মুহূর্তেই অনুভব হলো অন্যরকম ব্যথা। রাগ আর কষ্টে বিষিয়ে উঠল মন। দাঁতে দাঁত চেপে বলল, সবটাই আপনার প্ল্যান? তবে এই 1 সপ্তাহ মুক্তি চাইছেন তো? দিলাম মুক্তি, কিন্তু 1 সপ্তাহ পর এই অসুখটাই আপনাকে আষ্টে পৃষ্ঠে আক্রান্ত করবে রক্তিম। সামলাতে পারবেন তো এই অসুখটাকে? তখন কিন্তু শত চেয়েও মুক্তি পাবেন না আপনি। কেটে গেল 4-4টা দিন। অস্থিরতা শব্দটা সাংঘাতিক। আর এই অস্থিরতাটা যদি সৃষ্টি হয় শুদ্ধ অনুভূতি জন্মানো কোনো এক লোকের জন্য, তাহলে বোধ হয় আরও সাংঘাতিক। অনুভূতিটা না যায় প্রকাশ করা, আর না যায় বোঝানো। অদ্রিজা তপ্ত শ্বাস ফেলল। সত্যি কি রক্তিমকে ভালো টালো বেশি ফেলেছে সে? বুঝে উঠল না। তবে সেই মানুষটাকে দেখার জন্য ছটফট করে উঠল মন। বুকের ভেতরে চাপা অস্থিরতাটা জ্বলন্ত হয়ে বেদনায় পরিণত হলে মুহূর্তে
যে কয়দিন রক্তিমকে চেনে সেই কয়েকদিনে রক্তিমকে দেখেনি এমন কোনো দিন ছিল না। কিন্তু এই 4 দিন একবারও দেখা হয়নি রক্তিমের সাথে তার। ভার্সিটি আসা যাওয়ার পথে রাস্তার এপাশ ওপাশ এত অস্থিরভাবে তাকিয়ে থেকেও বিশেষ কোনো লাভ হয়নি তার। রক্তিমকে কোথাও দেখতে পায়নি সে। সকালের আকাশে সদ্য ওঠা সূর্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল অদ্রিজা। নিজের ভেতরের অস্থিরতাটাকে না মানাতে পেরেই কল দিল রক্তিমের নাম্বারে। রক্তিম কল রিসিভড করলো না। পরপর 5 বার কল দেওয়ার পর কল রিসিভড হলো। অদ্রিজা অস্থিরতায় হাঁসফাঁস করে উঠল। কী বলবে বুঝে না উঠেই হাত কচলাতে লাগলো। এই শীতের সকালেও কপাল ঘেমে উঠল অজানা অস্বস্তিতে। কয়েকবার সরু শ্বাস ফেলে 2-1 মিনিট পরও যখন কিছু বলতে পারল না, তখন ওপাশের মানুষটা ঘুমানো কণ্ঠেই শুধালো, কেটে দিব? অদ্রিজা চকচকে চোখে তাকালো। এবারও বুঝে উঠল না কী বলবে। কয়েক সেকেন্ড চুপ থেকেই কপালের ঘামটা হাতের তালুতে মুছে নিয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। জানালার গ্রিল হাত দিয়ে ঘষতে ঘষতে কাঁপা গলায় বলল, "উম, না।" রক্তিম বোধ হয় হাসলো, মৃদু গলায় বলে উঠল। তাহলে বলুন। অদ্রিজা থমকে গেল। কি বলবে? কোনো কথা কি আদৌ বলার আছে? যেই যুবকটিকে এতদিন ঘৃণা দিয়ে এসেছে সেই যুবকটির সাথে কি হঠাৎ করে প্রণয়ের কাব্য শুরু করা যায় নাকি? অদ্রিজা সেভাবেই চুপ রইল। ওপাশের মানুষটার পরিষ্কার কণ্ঠ ভেসে আসলো এবার। রাখছি অদ্রিজা। অদ্রিজা বোকা বোকা চাহনিতে মোবাইলের দিকে তাকিয়ে রইল। রক্তিম কলটা কেটে দিয়েছে। কি সমস্যা অদ্রিজা? ঘুমের মধ্যে বারবার ব্যাঘাত ঘটাচ্ছেন কেন? অদ্রিজা চুপ রইল। গম্ভীর কণ্ঠে বলল, ওহ, ঘুমোচ্ছেন? ঘুমোচ্ছি তা বোঝেনি নাকি বুঝেও না বোঝার ভান করছেন? অদ্রিজা থতমত খেয়ে গেল। কাঁপা কণ্ঠে বলল, না, ভেবেছিলাম এখনো আপনি ঘুমোননি তাই, কিন্তু এখন তো দেখছি দিব্যি ঘুমান। ওপাশের মানুষটা আওয়াজ করে হেসে উঠল। অদ্রিজা কল্পনা করল রক্তিম নামক যুবকটি চমৎকার হাসিটা। টেরা বাঁকা দাঁতগুলো দৃশ্যমান হওয়া চমৎকার হাসিতেই সেই রক্তিম কল্পনায় ভেসে উঠতেই কেঁপে উঠল অদ্রিজা। রক্তিম বলল, আপনি নামক অসুখ থেকে মুক্তি পেয়েছে বলে কথা। তাছাড়া ড্রিঙ্ক করা সুইটহার্টের আদরের সুফলও বলতে পারেন। ছি, আবার কোন মেয়েকে প্রেমিকা বানালেন? কোন মেয়ের সাথে সময় কাটিয়েছেন? ড্রিঙ্ক করেছেন? আবার গর্বের সাথে বলছেনও? তো অদ্রিজা চুপ থাকলো। মুখ চোখ লাল করে রাস্তায় ছুটে চলা গাড়িগুলোর দিকে তাকিয়ে রইল। রক্তিম আবারও বলল, আপনি আমি ভালো টালোবাসতে শুরু করে দেননি তো অদ্রিজা? আপনাকে আপনাকে ভালোবাসা যায় নাকি রক্তিম? রক্তিম ফিজ্জেল গলায় বলল। যারা ভালোবেসেছে তাদের থেকে জানতে হবে। বলুন। অদ্রিজার রাগে দাও দাও করে জ্বলে উঠল। রক্তিমের সাথে কথা বলার এতক্ষণার ইচ্ছেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ল মুহূর্তেই। কলটা কেটেই রাগে ফোঁস করে বাইরে তাকালো। রক্তিমের প্রতি জন্ম নিল চরম রাগ আর ক্ষোভ। মন থেকে বলে উঠল মুহূর্তেই, লোকটা খারাপ, পৃথিবীর সব থেকে খারাপ লোক। না তাকে ভালোবাসা যায় আর না সে কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে অদ্রিজা। ফেব্রুয়ারির শেষের দিকে শীত। রাতের আকাশটায় আজ একটু বেশি আঁধার নেমেছে। অনেকক্ষণ তাকেও চাঁদের দেখা পাওয়া গেল না আকাশে। অদ্রিজা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিল। রক্তিম নামক পুরুষটার জন্য অস্থিরতাটা যেন রাত হলেই হু হু করে বেড়ে ওঠে। 12টা বাজার আর 20 মিনিট বাকি। এই সময় কেন কল করলো রক্তিম? অদ্রিজা বুঝল না। কলটা রিসিভড করে কাঁপা গলায় বলল, হ্যালো। রক্তিম কিচ্ছু বলল না, চুপ রইল। অদ্রিজার অস্থিরতাটা বেড়েই চলল। হাতের তালু ব্যালকনির গ্রিলে ঘষতে ঘষতে আবারও বলল, হ্যালো রক্তিম। রক্তিম হালকা হাসল, বলে উঠল, আকাশের তারা কখনো মা বাবা হয় না, আপনি সেটা জানেন না? তো আকাশ পানে তাকিয়ে আছেন কেন? অদ্রিজা চমকে উঠল রক্তিমের কথা শুনে। সে আকাশ দেখছে, তার রক্তিম কি করে জানলো? বেলকনির গ্রিল ভেদ করে আশেপাশে তাকিয়ে রাস্তার ওপাশটায় বাইকে হেলান দিয়ে দাঁড়ানো রক্তিমকে দেখে শিউরে উঠল মুহূর্তে। লম্বা চওড়া সাদা ধবধবে শরীরে ব্ল্যাক শার্ট, গোটানো হাতা, ব্ল্যাক জিন্স, মোবাইল কানে রেখে তার দিকেই তাকিয়ে আছে ঘোর লাগানো চাহনিতে। সেই চাহনিতেই যেন নড়বড়ে হয়ে গেল অদ্রিজার ভেতরটা। অস্বস্তিতে হাঁসফাঁস করেই বলল, আপনি আমার বাসার সামনে রক্তিম? রক্তিম ঠোঁট বাঁকিয়ে হাসল। অদ্রিজার দিকে ঠিক সেইভাবেই তাকিয়ে রইল। ভ্রু উঁচিয়ে বলল, তো
অদ্রিজা কী বলবে খুঁজে পেল না। রক্তিমের হাসি আর তাকানো দেখেই লজ্জায় মেয়ে এলো যেন সে। মুহূর্তেই বোধগম্য হলো রক্তিম নামক পুরুষটাকে দেখে সে লজ্জা পাচ্ছে। মুখ নামিয়ে মোবাইলটা কানে রেখেই লজ্জা ভাবটাকে লুকাতে কঠিন গলায় বলল, তো মানে এত রাতে আপনি আমার বাসার সামনে আসবেনই বা কেন? মানুষজন দেখলে কি ভাববে? এ পাড়ায় নতুন আমরা, একটা বিবাহিত মেয়ে রাত বিরাতে বেলকনিতে এসে কোনো ছেলের সাথে প্রেম বিনিময় করছে, বিষয়টা মোটেও ভালো দেখায় না। রক্তিমের তেমন একটা ভাবাবেগ হলো না, বরং অদ্রিজাকে আরও লজ্জায় ফেলতেই মুখে অন্যরকম দুষ্টুমি মাখা হাসি ফোটালো। ঠোঁট কামড়ে চোখে মুখে চাহনি অন্যরকম করেই অদ্রিজার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। অদ্রিজা সেই দৃষ্টির সম্মুখীন হতেই চোখ মুখ কুঁচকে ফেলল। জামার ওড়না ঠিকঠাক করে ওড়নায় হাত ঘষে অস্বস্তি কমাতে চেয়েই বলে উঠল, ছি, তাকানোর কি ধরন! এখনই বখাটে ছেলে হিসেবে রাস্তায় ঘন পিটুনি খেতে পারেন আপনি। রক্তিম আওয়াজ করে হাসল। চাহনিটা সেরকম রেখেই বলল, যাক বাবা, আপনি বললেন প্রেম বিনিময় করছে, আর প্রেমময় দৃষ্টিতে তাকালে অপরাধ? অপরাধ, খুব বড় সড়ো অপরাধ। রক্তিম হাসল। বাইকের থেকে সরে এসে রাস্তার এপাশে দাঁড়ালো। আদ্রিজার দিকে চাহনি সরালো না অবশ্য। ঠোঁটজোড়া গোল করে তীক্ষ্ণ আওয়াজ করে শীষ বাজে উঠল। অদ্রিজা কপাল কুঁচকে তাকিয়ে রইল। রক্তিম বাঁকা হেসেই বলল, এই বখাটে ছেলে গর্হিত অপরাধে কেউ শাস্তি দিচ্ছে না অথচা দেখুন। অদ্রিজা কিছুক্ষণ চুপ থেকে ছোট্ট শ্বাস ফেলল। সরাসরি বলল, কেন এসেছেন? রক্তিম নির্লিপ্তভাবে উত্তর দিল, সুইটহার্টের বার্থডে আজ, পিচ্চিরা পাঠালো আপনাকে নিয়ে যেতে। নিজের মতো দ্রুত। রক্তিমের কথাগুলো শুনেই এতক্ষণকার স্বচ্ছ সুন্দর অনুভূতি শিহরণ সবটাই মুহূর্তে রূপান্তরিত হলো বিশ্রীর রাগ আর ক্ষোভে। রক্তিমের মুখপানে এক নজর চাইতেই রক্তিম মুচকি হাসল, বলল, এইভাবে তাকালে ভয় পাবো অথচা। ভয় পাওয়ার দরকার নেই, আপনি চলে যান, আমি ঘুমোবো এখন। আপনার সুইটহার্টকে আমার হয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেবেন রক্তিম। ও হ্যাঁ, একটু দাঁড়ান, আমি আপনার সুইটহার্টের জন্য গিফট নিয়ে এসেছি, ওটা দিয়ে দেবেন আমার হয়ে। কথাটা বলেই অদ্রিজা রুমে ঢুকলো দ্রুত। রক্তিম প্রায় মিনিট দুয়ে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকার মাঝেই নিচে নামলো অদ্রিজা। রক্তিমের সামনে গিয়েই একটা তরতাজা গোলাপ আর একটা বক্স ধরিয়ে দিয়েই বলে উঠল, আপনার সুইটহার্টের জন্য উপহার দিয়ে দেবেন, বাই। কথাগুলো বলে অদ্রিজা পেছন দিকে পা বাড়াতে নিলে রক্তিম তার বাঁ হাতটা ধরে হ্যাঁচকা টান দিল। বাইকের পেছনে বসিয়ে দিয়েই নিজেও বসে পড়ল সামনে। বাইকে চালানো স্টার্ট করার আগেই আয়নায় এক নজর চাইলো অদ্রিজার দিকে। বাঁকা হেসে বলল, আমায় ধরে বসুন, পরে পুরোটারে গেলে জানা নেই। অদ্রিজা রক্তিমকে ধরে বসলো না। ছটফট করে যেতে নিলেই রক্তিম বাইক চালানো শুরু করলো। অদ্রিজা হুড়মুড় করে টাল সামলাতে না পেরেই রক্তিমের পিঠের শার্টটা খামচে ধরল। রক্তিম বাঁকা হাসল, মৃদু কণ্ঠে বলল, প্রথমে বলেছিলাম। আমাকে জোর করে আনলেন কেন রক্তিম? আমি আসতে চাইনি। আপনার প্রেমিকা, আপনার প্রেম, আপনি আসবেন তার বাড়িতে, আমাকে কেন? রক্তিম মুচকে হাসল। অদ্রিজার প্রশ্নের উত্তর না দিয়েই নিজের ডান হাতের তর্জনী আঙুলটা রাখলো অদ্রিজার ঠোঁট জোড়ায়। অদ্রিজা যেন মুহূর্তেই জমে গেল। রক্তিমের হাতের স্পর্শ হঠাৎ ঠোঁটে পেয়ে চমকে গেল সে। চোখ জোড়া বড় বড় করে তাকাতেই রক্তিম হাসল। ঘড়িতে বেশ মনোযোগ দিয়ে সময় দেখেই বলল, 12টা বাজে আর 4 মিনিট। আপনি আসলে আসুন, আর না আসলে এখান থেকে চলে যান। অ্যাজ ইউর উইশ। অদ্রিজা সঙ্গে সঙ্গে চলে উঠল। চোখ জোড়া দিয়ে মুহূর্তেই অগ্নির নাই ফুলকি বের হলো। মাঠের এক কোনায় গিয়ে মুখ চোখ ভারী করে দাঁড়িয়ে থাকতে বাচ্চাগুলো ঘিরে ধরল তাকে। সবাই একসাথে বলল চেঁচামেচি করে, অদ্রিজা আপি। অদ্রিজা মুচকি হাসল। রক্তিমের প্রতি রাগ ক্ষোভটা মুহূর্তেই যেন উবে গেল। মিষ্টি হেসেই বলল, হ্যাঁ ছোট্ট পিচিরা, তোমাদের পিকনিক শেষ? ছোট ছোট ছেলেমেয়েগুলোর মাঝখান থেকে একজন মুহূর্তেই বলল, না তো, এখনো তো সুইটহার্টের কেক কাটা বাকি আছে, ওটাই তো মেন পার্ট। অদ্রিজা অবাক হলো, কপাল কুঁচকে মেকি হাসলো। আবার সুইটারটাকে তাকে কে এসে চোখ মুখ কুঁচকে নিয়ে ভাবতে মাঠের মাঝখানে এসে উপস্থিত হলো রক্তিম। শুধু সে নয়, সাথে সাদা শাড়ি পরিহিত একজন বৃদ্ধা মহিলাও আছে। রক্তিম তার চোখ জোড়া হাত জোড়া দিয়ে ধরে রেখেছে। অদ্রিজা কিছুই বুঝে উঠতে পারল না। পা বাড়িয়ে সামনে যেতেই চোখে পড়ল নেহাকেও। অদ্রিজাকে দেখেই ঝটফট এগিয়ে আসলো তার দিকে। দাঁত কেলিয়ে বলল, তুই কবে আসলি দিরিজা?
এতক্ষণ একা একা বোর হচ্ছিলাম। অদ্রিজা ডাক ডাক করে তাকিয়ে রইল নেহার দিকে। রক্তিমার বৃদ্ধ মহিলাটার দিকে আরেক নজর তাকিয়ে পুরো বোকার মতন চেয়ে রইল। নেহা খিলখিল করে হেসে ঘড়ি দেখল। অদ্রিজার কানে ফিসফিসিয়ে বলল, আর 1 মিনিট 30 সেকেন্ড রিজা। অদ্রিজা থমকানো মস্তিষ্ক নিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। রক্তিমের সুইটহার্টকে বুঝে না ওঠে কান্না পাচ্ছে তার। আর ওই বৃদ্ধাই বাকে রক্তিমের সুইটহার্টকে সেই বুঝে উঠল না। মস্তিষ্ককে বারবার প্রশ্ন করেও কোনো উত্তর খুঁজে পেল না সে। বিধ্বস্ত মন নিয়ে একবার রক্তিম আর ওই বৃদ্ধা মহিলা তো আর একবার নেহার দিকে তাকালো। শুকনো ঢোক গেলেই কাঁপা কণ্ঠে বলল, উনি উনি কি রক্তিমের সুইট? অদ্রিজা পুরো কথাটা শেষ করতেই পারল না। সঙ্গে সঙ্গেই চারপাশ থেকে ভেসে আসলো আনন্দ উচ্ছ্বাসিত মিশ্রিত হই হুল্লোড়। ছোট ছোট পিচ্ছি গলার তীক্ষ্ণ আওয়াজ সহ রক্তিম নেহার গলায়ও শোনা গেল, হ্যাপি বার্থডে সুইটহার্ট, হ্যাপি বার্থডে টু ইউ। অদ্রিজা ঠাঁই দাঁড়িয়ে রইল। রক্তিমের দিকে স্থিরভাবে তাকিয়ে রইল সে। রক্তিম সামনের বৃদ্ধা মহিলার চোখ থেকে সরিয়ে নিল হাত জোড়ার শক্ত বাঁধন। মুখটা বৃদ্ধার কাঁধে গুজে মিষ্টি হেসে বলতে লাগলো, হ্যাপি বার্থডে সুইটহার্ট। অদ্রিজা রক্তিমের থেকে নজর সরিয়ে বৃদ্ধার দিকে তাকালো। মুখটা পুরোপুরি নেহার মতোই দেখতে। গায়ের রং রক্তিমের মতোই ফর্সা ধপধপে, কুচকানো চামড়া, মাথায় সাদা পাকা কোঁকড়ানো চুল। রক্তিম সে চুলেই এক হাত দিয়ে হাত বুলিয়ে মুখ ঘষল বৃদ্ধ মহিলার মুখের কুচকানো চামড়ায়। চুপ করেই সাদা ধপধপে গালের কুচকানো চামড়ায় চুমু খেল। বৃদ্ধা হাসল। রক্তিম হাঁটু কেটে বসে বৃদ্ধার বাম হাতের আঙুলে পরিয়ে দিল চকচকে হীরার রিং। পেছন থেকে অদ্রিজা দেওয়া সেই গোলাপটাও এগিয়ে দিয়েই হেসে বলল, শুভ জন্মদিন সুইটহার্ট। তুমি অনেক ভালোবাসি সুইটহার্ট। সব সময় আমার পাশে এভাবেই থাকবে। বৃদ্ধা মুচকি হাসল। রক্তিমের হাত ধরে উঠিয়ে হাত উঠিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। মুচকি হেসেই বলল, পাগল। অদ্রিজা মুগ্ধ চাহনিতে তাকিয়ে রইল। রক্তিমের হাত ধরে কেক কাটতে গিয়েই চারপাশে একবার ফিরে চাইল বৃদ্ধা। অদ্রিজার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের চাহনি। অদ্রিজা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। মৃদু হেসে নেহার কাছাকাছি দাঁড়িয়ে কানে ফিসফিসিয়ে বলল, উনি তোর দাদিমা, মানে রক্তিমের নানি? রুহানা চৌধুরী যেমন তোর কার্বন কপি, তেমনটা না হলেও তোর চেহারার সাথে অনেক মিল আছে ওনার চেহারার, তাই মনে হলো। নেহা মুচকি হাসল, বলল, হ্যাঁ, আমার দাদিমা। অদ্রিজা চকচকে চাহনিতে তাকালো। সঙ্গে সঙ্গে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, তার মানে রক্তিমের সুইটহার্ট উনি? ওনাকে সুইটহার্ট ডাকে রক্তিম? নেহা খিলখিলিয়ে হাসল, ফিসফিসিয়ে বলল, হুম, কেবল সুইটহার্ট না তো, প্রেমিকাকে যত রকম সম্বোধন করা যায় সবই ডাকে রক্তিম ভাইয়া দাদিমাকে। অদ্রিজা মুচকি হাসল। এ দৃষ্টিতে তাকিয়ে রইল রক্তিমের হাসি মাখা মুখটার দিকে। এই যুবকটির মাঝেই যে কত শত দুঃখ লুকায়িত আছে তা কি কেউ বলবে তার এই মারাত্মক ঘায়েল করা হাসি দেখে? তখন খাওয়ার পর্ব শেষ। বিশাল মাঠের মাঝখানেই খাওয়ার আয়োজন করা হয়েছে। অদ্রিজা আর নেহাও খাবার শেষ করে দুটো চেয়ারে বসেছিল। বাচ্চাগুলো যে যার মতো খাওয়া শেষ করে খেলছে হাত পা ছড়িয়ে। সামনের টেবিলটাতে আরও বেশ কয়েকজন, নেহার মা বাবা সহ চাচা চাচি। অদ্রিজা মিনমিনে চাহনিতে তাকিয়ে তাকিয়ে দেখছিল তাদের। ঠিক তখনই পেছনে এসে দাঁড়ালো নেহার দাদিমা। মাথায় হাত রেখেই মুখ নিচু করে অদ্রিজার মুখটা দেখল। মিষ্টি হেসে বলল, তুমি নেহার ফ্রেন্ড বুঝি? ছিলাম না তো। অদ্রিজা মাথা ঘুরিয়ে তাকালো। মুচকি হেসে উঠে দাঁড়ালো। টিস্যু পেপার দ্রুত হাত মুছে মিষ্টি হেসে জবাব দিল, জি হ্যাঁ, আবার রক্তিমের ওয়াইফ। বাকিটা বলতে দিল না রক্তিম। তার মুখ থেকে কথাটা এক প্রকার কেড়ে নিয়েই বলল, রক্তিমের ওয়াইফ না, লিটল ওয়াইফের ফ্রেন্ড তুমি অদ্রিজা। ভুলে গেলে আমি নেহাকে লিটল ওয়াইফ ডাকি, ওয়াইফ না। অদ্রিজা বিষম খেল। রক্তিমকে গিরগিটির মতো রং বদলাতে দেখে বিস্ময়ে চোখ মুখ চকচক করে উঠল। রক্তিমের মুখ থেকে তুমি ডাক্তার শুনে আরও বিস্ময় খেলে গেল চোখে মুখে। হালকা কেশেই অস্ফুট স্বরে বলল, জি। রক্তিম অদ্রিজার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। নিজের নানিকে কিছু একটা বুঝিয়ে অন্য পাশে পাঠিয়ে দিল। পেছনে কোনো গাছের সাথে হাত জোড়া চেপে ধরেই তাতে দাঁত চেপে বলে উঠল, সুইটহার্টের সামনে আপনাকে আমার ওয়াইফ হিসেবে পরিচয় দিচ্ছিলেন কোন সাহসে অদ্রিজা? আমার আপনার সম্পর্কটা শুধুমাত্র 1 মাসের সম্পর্ক। মিস্টার মাহমুদের সাথে চুক্তি করে বিয়েটা করেছিলাম। আপনি যেমন আপনার বাবার ঋণ বা পাওনা মেটানোর জন্য বিয়ে করেছেন, তেমনই আমিও এই বিশাল জায়গাটা দেখছেন, এই জায়গাটার জন্য চুক্তি করে আপনাকে বিয়ে করেছি।
শুধু এটুকুই। সুইট হার্ট এই বিষয়ে কিছু জানে না, আমি চাই না জানুক। আদ্রিজার চোখ জোড়া টলমলো করে উঠল। নিজের এতটা কাছে রক্তিম, অথচ রক্তিমের দিকে তাকাতে ইচ্ছা করছে না তার। কান্না আসছে চোখ জুড়ে। এই যুবকটিকে কি সে সত্যি তবে ভালোবেসে ফেললো? না হলে এতটা কেন কষ্ট হয়, এত কেন অস্থিরতা তার জন্য? একবার যদি সব কিছু ভুলে বলে দেয় ভালোবাসি, রক্তিম কি মেনে নিবে সম্পর্কটা, নাকি ফিরিয়ে দেবে? রাত প্রায় 1টা কি 2টো। শুনশান নীরবতা চারিদিকে। দূরে কোথাও গাড়ির অল্প আওয়াজ এসে কানে লাগছে। অদ্রিজা টলমলে চোখ জোড়া নিয়েই ওই বিশাল মাঠটা থেকে বেরিয়ে আসলো। গভীর রাতে নীরব রাস্তায় হেঁটে চলতেই অজানা ভয় এসে ঘিরে ধরল মনকে। দ্রুত পা বাড়িয়ে কয়েক মিনিট পথ এগিয়ে যেতেই কিছুটা দূরে দেখা মিলল 4টা ছেলে। টলতে টলতে হাঁটছে। বয়স হয়তো 20-21 বছরেরই হবে। অদ্রিজা ভীত চাহনি নিয়ে তাকালো। হৃদয়ের ভেতর অদ্ভুত ভয় জেগে উঠল মুহূর্তেই। শুকনো ঢোক গিলে ভীত চাহনি নিয়ে আশেপাশে তাকিয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলো সে। ছেলেগুলোকে পাশ কাটিয়ে যেতে যাবে ঠিক তখনই তাদের মধ্যে থাকা একজন বলে উঠল, বাহ, এত রাতে মাইয়া মানুষ, এত রাতে রাস্তায় কেন তুমি ললনা? একদম না, একদম টাচ করবেন না। ছেলেগুলো তার কথাটা তেমনভাবে নিল বলে মনে হলো না। মুখে বিশ্রী হাসি ঝুলিয়েই প্রথমজন বলল, টাচ করবো না? কথাটা বলেই আবারও হাসলো সবাই আওয়াজ করে। বাইকের সামনে তীক্ষ্ণ আলোয় পেছনের মানুষটাকে দেখা না গেলেও ওটা যে রক্তিম তা বেশ বুঝতে পারছে। অদ্ভুতভাবে ভয়টা মুহূর্তেই কেটে গেল তার। এই মানুষটার প্রতি এত কেন বিশ্বাস তার বুঝে ওঠে না সে। তবু তাকেই মন থেকে বিশ্বাস করে সে, ভরসা করে। অদ্রিজা হাঁপাতে হাঁপাতেই রক্তিমের সামনে গিয়ে দাঁড়ালো। রক্তিম মুচকি হাসলো, মৃদু গলায় বলল, এই না হয় মিসেস রক্তিম মাহমুদ। তেজ আত্মসম্মান এতটাই প্রখর যে মাঝরাতেই নীরব জনশূন্য রাস্তায় বেরিয়ে পড়েছেন। আপনি এতটা নির্বোধ নন অদ্রিজা, যেটুকু জ্ঞানও আপনার নেই। জাস্ট ডিসকাস্টিং। অদ্রিজা ডাব ডাব করে তাকালো। রক্তিমের রাগে লাল হওয়া চেহারাটা দেখে থমকে গেল সে। সোজা হয়ে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে হাঁপাতে লাগলো। রক্তিম এক প্রকার বিরক্তি নিয়েই বলল, এটুকু বদেশে আপনি হাঁপিয়ে গেলেন অদ্রিজা? অদ্রিজা টলমলে চাহনিতে তাকিয়ে রইল রক্তিমের দিকে। হাত দিয়ে ইশারা করে পেছনে দেখে কাঁপা কণ্ঠে বলল, রক্তিম, পেছনে কয়েকজন ছেলে আমায়। অদ্রিজাকে বাকি কথাটা না বলতে দিয়ে রক্তিম ভ্রুজোড়া কুঁচকে নিয়ে হাতের ইশারায় সেদিকে পানে তাকালো। গম্ভীর গলায় বলল, বাইকে উঠুন। হাই ব্রো। ছেলেগুলো বোকার মতো তাকালো। একবার রক্তিম তো আর একবার অদ্রিজার দিকে তাকিয়ে থাকলো। টলতে টলতে আরেকটু এগিয়ে এসে চোখ কচলালো। আবারও রক্তিম আর অদ্রিজার দিকে তাকিয়ে বলল, কে ভাই? রক্তিম দাঁত কেলিয়ে হাসলো, বলল, তোর বস। ছেলেগুলোর এতক্ষণকার মাতলামে করা চাহনি এবার যেন সতেজ হয়ে উঠল। ভয়ে থতমত খেয়ে একজন মাথায় হাত রেখে বলে উঠল, নিজের দিব্যি ভাই কিচ্ছু করে নাই এই মাইয়ের সাথে, শুধু হাতটাই ধরেছিলাম আর কি। ছেলেটাকে বাকিটা বলতে না দিয়েই রক্তিম বাইক থেকে নেমে দাঁড়ালো। ছেলেটার কলারটা 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরে বলে উঠল, হাত হাত ধরেছিস? কে ধরেছিস ওর হাত? কোন হাত দিয়ে ধরেছিস? গিভ মি আনসার ফার্স্ট। ছেলেটা ভীত চাহনিতে তাকালো রক্তিমের দিকে। ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই মায়েরেন না দয়া করে, আমি ধরেছিলাম। রক্তিম ক্ষিপ্র চাহনিতে তাকালো। ছোঁয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। কলারটা আরো শক্তভাবে চেপে ধরে বলল, তুই তুই ধরেছিস ওর হাত? কোন হাত দিয়ে ধরেছিস? ছেলেটা ডান হাতটা এগিয়ে দিল। হাতটাও কাঁপছে তার। ভয়ে থতমত খেয়ে বলল, এ হাত দিয়াই ভাই, এবারের মতো ক্ষমা করে দেন ভাই, আর জীবনও এমন কিছু করুম না আমি ভাই, প্লিজ। রক্তিম হাসলো। ছেলেটাকে ভদ্রভাবেই ছেড়ে দিল। বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে বাকি 3 জনের উদ্দেশ্যে বলে উঠল, আর তোরা 3 জন কিছু করিস না তোরা? ছেলেগুলো ছোট ছোট চোখ করে তাকালো। মাথা নাড়িয়ে বোঝালো তারা কিচ্ছু করেনি। রক্তিম মুচকি হাসলো। ঠোঁট জোড়া গোল করে শেষ বাজাতে বাজাতেই হাত জোড়া বুকে ভাঁজ করে দাঁড়ালো। বলল, ওকে, সবাইকে মাফ করে দিলাম, কিন্তু তোদের নিজস্ব কাজ দিচ্ছে, কাজ করে ক্ষমা করে দেব। রাজি? 4টা ছেলেই সঙ্গে সঙ্গে মাথা দোলালো যে তারা রাজি। রক্তিম মুচকি হাসলো। বাইকে উঠে বসে বলল, তোরা 3 জন ওর ডান হাতটাকে ইচ্ছে মতো আঘাত করবি। যতটা আঘাত করলে
ও বুঝতে না পারে অদৃশ্যকে স্পর্শ করার শাস্তি কতটা ভয়ানক, ঠিক ততটা আঘাত করবে। অ্যান্ড প্রুফ হিসেবে আমাকে কাল ওর আহত হাতছাও দেখাতে আসবে। আর তুই ওরা যখন হাতটা আঘাত করা শেষ করবে তখন তোর নিজ দায়িত্বে গিয়ে হাতের ব্যান্ডেজটা করিয়ে নেবে। ওকে? 4 জন মিলে কাল সকালে প্রুফ দিয়ে আসবে অফিসে। আমার সন্দেহ হলে আমি ব্যান্ডেজ খুলে আবার দেখব। যদি সন্দেহ সত্যি হয় তাদের 4 জনকে এমন কেলাবো যে জীবনে ভুলবি না। ছেলেগুলো বাধ্য ছেলের মতো মাথা তুলালো। রক্তিম বাঁকা হাসলো। বাইক চালাতে চালাতেই অদ্রিজার ভয়ার্থ ঘামে ভেজা মুখটা বারংবার বাইকের আয়নায় দেখল। অদ্রিজাও সেভাবেই রইল, রক্তিমের সাথে কথা বলার সাহস পেল না। কিছুক্ষণ পর হাতের ওপর বক্সটা খুলে বের করলো একটা পায়েল। বাইক থেকে নেমেই হাঁটু গেড়ে বসলো অদ্রিজার সামনে। অদ্রিজার বাম পাটা এক প্রকার জোর করে ধরেই পুড়িয়ে দিল পায়েলটা। মুচকি হেসেই বলল, বাহ, বেশ মানিয়েছে আপনার পায়ে। অদ্রিজা হত বিহব্বল চাহনি নিয়ে তাকিয়ে রইল। রক্তিম উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, গিফট বক্সটা ফেরত দিলাম কেন জানেন? ওই গিফট বক্সে সুইটহার্টকে আমার প্রেমিকা ভেবে কি নাকি দিয়েছেন, তো রিস্কটা নিয়ে নে। দিও নি সুইটহার্টকে। আর এই পায়েলটা সুইটহার্টের জন্য গিফট কিনতে গিয়ে চোখে পড়েছিল। ভাবলাম আমার টেম্পোরারি ওয়াইফের জন্য নেওয়াটা যায় গিফট। ভালো করেছি না? অদ্রিজা তাচ্ছিল্য নিয়ে হাসলো, বলল, ভালো করেছেন কি খারাপ করেছে তা আমি কি করে জানবো? রক্তিম বাঁকা হাসলো। অদ্রিজার কানে ফিসফিসিয়ে বলল, সেটাও ঠিক, তবে পরিয়ে দিলাম বলে ভাববেন না আমি আপনাকে ভালোবাসি। পরিয়ে দিয়েছি কারণ অদ্রিয়া বেলকনিতে দাঁড়িয়ে আছে, ও যাতে ভেবে না বসে আমাদের মাঝে সম্পর্কটা ফেক। অদ্রিজা এবারও তাচ্ছিল্য নিয়ে হাসলো, বলল, জানুক না, কি হবে তাতে? 2 দিন পর তো জানবেই, তাই না রক্তিম? আমি তো আর জোর করে আপনার জীবনে থাকতে পারবো না আপনি না চাইলে। একদিন না একদিন তো সে জানতেই হবে। কথাটা বলেই আর দাঁড়ালো না অদ্রিজা। এক নজর নিজের রুমের ব্যালকনিতে দাঁড়ানো আত্রেয়াকে দেখে মৃদু হাসলো। তারপর গেট খুলে দ্রুত ঢুকে গেল বিল্ডিংয়ে। আর রক্তিম এক নজর তাকে মুখ বাঁকিয়ে হাসলো। ক্যান্টিনে সামনাসামনি চেয়ারে বসেছিল অদ্রিজা আর দিহান। আমি মধ্যবিত্ত ঘরের ছেলে অদ্রিজা, তার মানে এই নয় যে আমার আত্মসম্মান নেই। তুমি জানো নিশ্চয়ই আমি বরাবরই আত্মসম্মান নিয়ে বাঁচতে ভালোবাসি। কোনো সময় কারো দয়া নিতে পছন্দ করি না আমি অদ্রিজা। অদ্রিজা থমকে গেল। ফাঁপা মস্তিষ্কে দিহানের বলা একটা কথারও মানে খুঁজে না পেয়ে ক্রমশ শুরু হলো চাহনি। ভ্রুজোড়া কুঁচকে রেখেই বলল সে, মানে? আমার অ্যাক্সিডেন্টটা আমার অসাবধানতার জন্যই হয়েছিল। তোমার বিয়ে হয়ে গিয়েছে এই শোকে এতটাই আনমনে হাঁটছিলাম যে কখন মিস্টার রক্তিমের গাড়ির সামনে এসে পড়েছিলাম আমি বুঝে উঠতে পারিনি। নেহার চিৎকার করা সতর্ক বাণীগুলো আমার কানে আসেনি সেই দিন, যেদিন অ্যাক্সিডেন্টটার জন্য আমি দায়ী। তাহলে এসবের মানে কি অদ্রিজা? আমি তো এতদিন এসব জানতেই পারিনি, আজ জানলাম। আর জানার পর থেকে কেবল একটা কথাই মনে হচ্ছে, তুমি আমায় দয়া করেছ, তোমার হাজবেন্ড আমায় দয়া করছে, রাইট? অদ্রিজা কেঁপে উঠল। মিনমিনে চাহনিতে দিহানের দিকে তাকিয়ে থেকেই কাঁপা গলায় বলল, কোন সবের কথা বলছো তুমি? হাসপাতালের বিল 1,95,300 টাকা। আমি জানি তোমার হাজবেন্ডের টাকা আছে, সে ধনী লোক, তাই বলে আমায় দয়া করবে কেন? এর থেকে বোধহয় সেদিন মারা গেলেই ভালো হতো। অন্যের দয়া নিয়ে বাঁচার থেকে মরে যাওয়া শ্রেয় অদ্রিজা, তাই না? অদ্রিজা অস্ফুট স্বরে বলে উঠল। দিহান? দিহান কানে নিল না, আবারও চাপা স্বরে বলে উঠল, সত্যি তোমার আর তোমার হাজবেন্ডের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না অদ্রিজা। তবে টাকাগুলো আমি শোধ করে দেব। প্রত্যেক মাসে টিউশনি করিয়ে যা টাকা পাই তা জমিয়ে আস্তে আস্তে শোধ করে দেব। জানো অদ্রিজা, যেদিন তুমি বিয়ে করেছিলে সেদিন কেবল মনে হচ্ছিল মধ্যবিত্ত হয়ে জন্মানোটাই বোধহয় পাপ। না নিজের ভালোবাসা পাওয়া যায় আর না কোনো ইচ্ছে পূরণ হয়। আজ আবারও মনে হচ্ছে মধ্যবিত্ত হয়ে জন্মানোটাই ভুল। আমার অপরাধটাও তো এটাই ছিল, তাই না অদ্রিজা? তাই তো আমায় একটা বার সুযোগ দিলে না। সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখোনি তুমি। অদ্রিজা তপ্ত শ্বাস ফেলল। দিহানের বলা প্রত্যেকটা কথাই যেন তার ভেতরে চরম আঘাত করছে। কেবল এটাই মনে হচ্ছে সে লোভী। টলমল করে উঠল চোখ জোড়া, ঘন ঘন শ্বাস ফেলেই বলল সে, দিহান, তুমি কি এটাই বলতে চাইছো যে আমি লোভী? হ্যাঁ, আমি লোভী দিহান। নিজের জন্য, নিজের পরিবারের জন্য আমি লোভী হলাম। হলাম আমি লোভী। ক্ষতি কি তাতে? তুমি আমার কাছে সময় চেয়েছিলে যতদিন না চাকরি পাও।
ভালোবাসার প্রস্তাব রেখেছিলাম। আমি বলেছিলাম সম্পর্কটা প্রেমিক প্রেমিকার হোক, চাই না স্বামী স্ত্রীর হোক। আমি তোমায় সেদিন ফিরিয়ে দিইনি, এটাই বোধহয় সব থেকে বড় পাপ ছিল আমার দিহান। আমি তোমায় সময় দিয়েছিলাম, আর সেই সময়টা আসার আগেই নিজেই সেই প্রতিশ্রুতি থেকে পালিয়ে এসেছি। এই অপরাধটার জন্য আমি কিভাবে কষ্ট পাচ্ছি তা বোধহয় তুমি জানো না। তবে সত্যি বলবো, তুমি আমার থেকেও ভালো কাউকে পেয়েছো, পাবে দিহান, যে তোমাকে এতটা ভালোবাসে যে তুমি নিজেই জানো না তোমার মূল্যটা কতটুকু। কে সে জানো? নেহা। ও তোমায় অনেক ভালোবাসে দিহান। আমাকে তুমি ভালোবাসলেও আমি কোনোদিনও তোমায় ভালোবাসতে পারিনি দিহান, সত্যি এটাই। তাই এই বিষয়টা চাপা দিয়ে নেহাকে ভালোবাসো। মেয়েটা তোমায় অনেক ভালোবাসে। এটুকু ভালোবাসা দিলেই সে ভালোবাসার সাগরে নিজেকে ভাসিয়ে দেবে, মানিয়ে নেবে। দেখো। দিহান চুপচাপ শুনল কথাগুলো। অদ্রিজার কথাগুলো শুনেই নেহার দিকে তাকালো। তার দিকে তাকিয়েই ছিল নেহা। চোখাচোখি হতেই দ্রুত নজর সরালো নেহা। দিহান মুচকি হাসল, বলল, থ্যাঙ্কস আদ্রিজা, আসছি। অদ্রিজা ক্লান্তি মাখা চাহনিতে তাকিয়ে হালকা হাসল। মাথায় ঘুরছে রক্তিম নামক মানুষটার ভাবনা। সে যখন তাকে ভুল বুঝে বলেছিল দিহানের অ্যাক্সিডেন্টের জন্য সেই দায়ী, কেন কিছু বলল না, মেনে নিল কেন অপবাদটা? অদ্ভুত। সন্ধ্যার ঠান্ডা বাতাস, আকাশে ডুবুডুবু সূর্য। অদ্রিজার চোখে মুখে অন্ধকার নামল দ্রুত। অস্পষ্ট গলায় বলল, আপনার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে, এখানেই দাঁড়িয়ে থাকুন। রক্তিম বোধহয় বিরক্তই হলো। অদ্রিজার পাশে বসে পড়ে মাথাটা হাত জোড়া দিয়ে চেপে ধরল। চুলগুলো হাত দিয়ে বুলিয়েই পেছনে ঠেলে দিয়ে বলে উঠল, জলদি বলুন, আমি এখানে থাকার মতো সময় কিংবা ধৈর্য কোনোটা নিয়ে আসেনি। আপনি অনেক খারাপ রক্তিম, পৃথিবীর সব থেকে খারাপ। আপনি চাইলে আমায় বলতে পারতেন সবটা, বলেননি। আপনার কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল না, তাও আপনি বলেছেন মেয়েদের শরীর ছাড়া আপনি কিচ্ছু বোঝেন না। কেন? আমার সামনে নিজেকে খারাপ প্রমাণ করার এত কিসের প্রতিযোগিতা আপনার? কেন করেছেন এমনটা? প্রমাণ করা? যে খারাপ তাকে খারাপ প্রমাণ করা লাগে নাকি অদ্রিজা? মিথ্যা। আপনি খারাপ নন রক্তিম। আমার সামনে খারাপ হয়ে আছেন কেন? আপনি কেন খারাপ সাচ্ছেন আমার সামনে? উত্তর দিন আমায়। ডিসকাস্টিং। বারবার একই কথা বলছেন কেন আপনি? অদ্ভুত। আমি খারাপ তো আপনার কাছে কেন প্রমাণ করবো? আমি কি লাভ? এসব ফালতু কথা বলার জন্য ডেকেছেনই বা কেন? আপনার কোনো ধারণা আছে কতটা মূল্যবান সময় নষ্ট করেছি আমি? আপনি বাচ্চা নন, 16 বছরের কিশোরীও নন যে কারণে অকারণে ভালোবাসা আপ্লুত হয়ে দেখা করতে চাইবেন, আবদার করবেন। আমি আপনাকে আগেও বলেছি, প্লিজ আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করবেন না। আমি নিয়ে কোনো ভালো ধারণা রাখবেন না। নিশ্চয় হয়ে যাবেন আপনি। আপনার মন এবং মস্তিষ্ককে এটাই বোঝানো ভালো হবে যে আপনার ভেতর আমাকে নিয়ে জন্মানোর সত্য অনুভূতিটা ভালোবাসা নয়, শুধুই ভালো লাগা অথবা সাময়িক দুর্বলতা। সত্যি বলতে এটা কি জানেন অদ্রিজা? সহানুভূতি, শুধুই সহানুভূতি। আপনি যখনই জানলেন রক্তিমের জীবনটা এতটা নিঃস্ব, একা, কষ্টের, তখনই আপনার ভেতর শুধু একটা সহানুভূতি জন্মেছে, এছাড়া কিছু নয়। আপনি সেটাকে অন্য কিছু ভেবে আমি নামক যুবককে কাছে টানবেন না। না রক্তিম, সহানুভূতি নয়, আমি আপনাকে ভালোবাসি রক্তিম। আপনার সাথেই পুরোটা জীবন কাটাতে চাই আমি। রক্তিম ক্ষিপ্ত চাহনিতে তাকালো। 2 হাত দিয়ে তীব্র বেগে ছাড়িয়ে নিল অদ্রিজার হাত জোড়া। অদ্রিজার কান্নামাখা চাহনি, বিধ্বস্ত চেহারা, কোনো কিছুই যেন তার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করলো না। অদ্রিজার ঠোঁট জোড়ায় তর্জনী আঙুল রেখেই দাঁতে দাঁত চেপে বলে উঠল, যে সারা অদ্রিজা, মিথ্যে বলবেন না আপনি। আমি আপনাকে মিথ্যুক রূপে দেখতে চাই না। আর শুনে রাখুন, আজকের পর আমাদের আরও কয়েকটা দিন একসাথে কাটাতে হবে, 1 মাস পূর্ণ হওয়া পর্যন্ত। এই কয়দিনে কখনো আপনি আমার কাছে এসব সহানুভূতি দেখাবেন না। আপনার প্রেমিকের সাথে আপনার বিচ্ছেদ ঘটতেই পারে, তা বলেই আমি সহানুভূতি দেখিয়ে ভালোবেসে বলবেন আমি মেনে নেব না, মাইন্ডেড। অদ্রিজা এবারও হতবিহবল চাহনি নিয়ে সেভাবেই তাকিয়ে রইল। অগোছালো চুলগুলো মুখের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। কান্নামাখা চোখজোড়া ফুলে উঠতেই ধপ করে বসে পড়ল মাঠের ইট সিমেন্টের বসার জায়গাটায়। সঙ্গে সঙ্গে দৌড়ে এলো অত্রিয়া। 1 সপ্তাহ পেরিয়ে আরও 2-3 দিন হলো। অদ্রিজা তবু রক্তিমের বাসায় ফেরেনি। রক্তিম নামক মানুষটার আশেপাশে তো থাকা দূর, তার সামনাসামনি হওয়াটাও যেন ভীষণ রকম অন্যায় কাজ তার জন্য। সেদিনের পর রক্তিমের প্রতি জন্মেছে ঘৃণা, ক্ষোভ। যে ঘৃণার ক্ষোভ আত্মসম্মানের সেই অপমান স্মৃতিতে এখনও জলজল করে জ্বলে ওঠে। বলুন, কেন ডেকেছেন মিস্টার রক্তিম? রক্তিম হাসল, বলল, অ্যাজ এ ব্রাদার একটা কাজ করতে পারবে দিহান? তুমি করে বললাম, মাইন্ড করো না। দিহান মাথা নাড়িয়ে বলল, না, মাইন্ড করব কেন?
আর দ্বিতীয় কথা হলো, আপনি সেদিন আমার অপারেশনের পুরো টাকাটা পে করেছেন। আজ এই যে আপনার সামনে বসে কথা বলছি, এটার পেছনেও আপনার অবদান যথেষ্ট। আপনি যখন ভাই হিসাবে কিছু করতে বলছেন, অবশ্যই করার চেষ্টা করব। আপনার করা সাহায্যের ঋণ শোধ করা হয়তো যাবে না, তবে আপনাকে হেল্প করতে পারলে সত্যিই খুশি হব আমি। রক্তিম মুচকি হাসলো, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো। সত্যি বলছো তো? দিহান মৃদু হাসলো, মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে বলল, অবশ্যই সত্যি বলছি। এবার বলুন কি করতে হবে। অদ্রিজাকে ভালোবেসে আগলে রাখতে পারবে? ওর জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখগুলো যাতে ওর অনুভূত না হয়, ঠিক সেভাবেই ভালোবেসে সুখ দিয়ে ভরিয়ে দিতে পারবে? ভালোবাসো তো অদ্রিজাকে? পারবে না? দিহান চমকে উঠল রক্তিমের কথা শুনে। কি হলো, পারবে না? যাকে দুদিন আগ পর্যন্ত এতটা ভালোবাসতে এবং ভালোবাসো, দুদিনে ভুলে গেল তাকে দিহান? সে বিবাহিত জেনে তার প্রতি ভালোবাসাটা নেভে গেল? মানে কি সব বলছেন? আপনি জানেন আপনি কি বলছেন? রক্তিম নিঃশব্দে তাচ্ছিল্য নিয়ে হাসলো, চোখের হাসি তেজ ফুটিয়ে বলল, কেন, অদ্ভুত লাগছে? অদ্ভুত লাগলেও কিছু করার নেই। বলো, অদ্রিজাকে আগলে রাখবে? না, তাকে আগলে রাখার মানুষ আছে এখন। আপনি আছেন তো, রক্তিম মাহমুদ। ধরো আমি নেই, আমি থাকলাম না, দুদিন পর তুমি আর অদ্রিজার মাঝখানে আমি থাকলাম না, থাকবো না, তবু আপন করে নেব না অদ্রিজাকে? না, আপনি অন্য কিছু করতে বলে আমি নির্দ্বিধায় করে ফেলতাম কাজটা মিস্টার মাহমুদ, কিন্তু এই কাজটা আমি করতে পারবো না, সম্ভব নয়। আর কিছু বলবেন? রক্তিম তাচ্ছিল্য মাখা হেসেই বলল, ভালোবাসা শেষ হয়ে গেল দিহান? প্রেমিকা এখন অন্য কারো জেনে ভালোবাসার অবসান ঘটে গেল? শুধু পেয়ে গেলে যে ভালোবাসা কে বলল? না পর মাঝে কি ভালোবাসা থাকতে পারে না দিহান? কেন, ভালোবাসা কমে গেল অদ্রিজার প্রতি? তার শরীরে অন্য পুরুষের ছোঁয়া লেগেছে বলেই কি আবার আপন করতে পারবে না তাকে? এটাই কারণ? এটাই তোমার ভালোবাসা? হাস্যকর। আমি আদ্রিজাকে এখনো ভালোবাসি মিস্টার মাহমুদ। ওর প্রতি প্রথম থেকে যে অনুভূতিটা আমার ছিল, সেই অনুভূতিটা আজও আছে। কিন্তু আদ্রিজা, সে আমায় কোনোদিনও ভালোবাসেনি। সে এখন আপনার স্ত্রী দিহান। আমি তাকে আপন করতে পারবো না, সম্ভব নয়। তার কারণটা আপনি যাই ধরুন। নিজের ভালোবাসা মানুষকে কষ্টের জ্বলে পড়ে শেষ হতে দেখতে পারবে তুমি? কেন আগলে নেবে না তাকে? বললাম তো, আমি থাকবো না, তোমাদের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না দিহান। দিহান চুপ রইল। রক্তিম আবারও বলল, তোমার ইচ্ছে অনিচ্ছাকে আমি মূল্য দিচ্ছি না দিহান, দিব না। রক্তিম সবসময় নিজেরটাই বুঝতে শিখেছে। তুমি না চাইলেও অদ্রিজাকে তোমায় আগলে নিতে হবে, অদ্রিজার পাশে থাকতে হবে এবং নিজেকে প্রিপেয়ার করাটাই তোমার ব্যাপার। বাট এটাই হবে। কথাটা শেষ করেই উঠে দাঁড়ালো রক্তিম। ব্লেজারের কলারটা ঝেড়ে নিয়েই মুচকি হাসলো, পা বাড়িয়ে বেরিয়ে আসলো সেখান থেকে। হৃদয় ভরা তপ্তশ্বাসে বিষিয়ে উঠল ভেতরটা, বুকটা ভারী হয়ে উঠেছে ক্রমশ। আজ ড্রিঙ্ক না করলেই নয়, নিজের এই পাহাড় সমান বিষাদটাকে যে কমাতে হবে, নয়তো নিঃশ্বাস নেওয়া যে কঠিন হয়ে থেকেছে তার জন্য। অদ্ভুত ভিন্ন যন্ত্রণায় ভেতরটা পিষে যাচ্ছে কালো অন্ধকারে। সেই অন্ধকার কালো হৃদয়ের কথা বোধ হয় আজও কেউ বুঝতে সক্ষম হয়নি, হবে না। সন্ধ্যাবেলা। অদ্রিজা, কেমন আছো মা? আর আপনি কেমন আছেন বেআইন সাহেবা? অদ্রিজা মিষ্টি হাসলো। উত্তর দেওয়ার পর তার মা আর রক্তিমের বাবার কথোপকথন শুনলো চুপচাপ। কথোপকথন শেষে চলে যাবে ঠিক তখনই বাসার সদর দরজায় দেখা মিলল টলতে টলতে হাঁটা সেই লোকটির। রক্তিমের চোখজোড়া লাল টকটকে, হেঁটে আসাটা স্বাভাবিক দেখাচ্ছে না। এই বিকালবেলায়ও যে সে ড্রিঙ্ক করেছে তা তার হাঁটা দেখে স্পষ্ট। অদ্রিজা একবার রক্তিম তো একবার মায়ের দিকে তাকালো। রক্তিমের এই বিষয়টা বুঝে গেল তার মা কী ভাববে। মেয়ের জামাই শেষ পর্যন্ত একটা মাতাল। অদ্রিজা চুপচাপ উঠে দাঁড়ালো, রক্তিমের কাছাকাছি গিয়ে দুই হাত দিয়ে রক্তিমের বাম বাহুটা চেপে ধরল, শক্ত গলায় মিনমিনিয়ে বলল, ছি, ড্রিঙ্ক করেছেন আপনি? আমার আম্মু বুঝলে কতটা কষ্ট পাবে ধারণা আছে আপনার? আজই ড্রিঙ্ক করতে হলো আপনাকে? আজই, এক্ষুনি? রক্তিম ঘোলা চাহনিতে অদ্রিজার দিকে তাকালো। এখানে আসলেন কেন আপনি? কে বলেছে আসতে এখন? নাকি ইচ্ছে করে আবার খারাপ হওয়ার নাটক কন্টিনিউ করতে আমার আম্মুর সামনে এভাবে হাজির হয়েছেন? আপনার অ্যাক্টর হওয়া উচিত ছিল রক্তিম। ছেলেরাও এত ভালো অভিনয় পারে, আপনাকে না দেখলে আমি জানতামই না। রক্তিম নিঃশব্দ লাল টকটকে চোখের সেই চাহনি সেরকমই রাখল, এক পলকও নড়ল না সেই চাহনি। মুচকি হেসে অদ্রিজার কানের কাছে মুখ নিতেই হেলে পড়ল অদ্রিজার কাঁধে।
নিজের প্রতি ব্যালেন্স রাখাটা বোধহয় মাতাল শরীর পারল না। মাথাটা সেভাবেই অদ্রিজার কাঁধে হেলিয়ে দিয়ে বলল, আপনি অ্যাক্টরের পেছনে পড়েছেন এখনো? অদ্ভুত। অদ্রিজা বিরক্ত হয়ে তাকালো। রক্তিমের ভারী শরীরের কিছুটা ভার তার উপরও পড়েছে। 2 হাত দিয়ে রক্তিমকে ধরে নিতেই নাকে এসে লাগলো ভারী কোনো এক গন্ধ। সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে গেল তার। ফিসফিসিয়ে বলল, আপনি তো সত্যি ড্রিঙ্ক করেছেন। ছি রক্তিম, ছি। আশা করিনি আমি। কেন? জানি না, আমি আপনাকে ধরছি। আপনি সোজা হয়ে আসবেন যাতে বোঝা না যায় যে আপনি ড্রিঙ্ক করেছেন। আম্মুর কাছে গিয়ে সালাম দেবেন, তারপর রুমে গিয়ে যা ইচ্ছে তাই করুন, মাতলামি করুন, প্রেম করুন, যা ইচ্ছে করুন। রক্তিম মুচকি হেসে মুখ ঘেঁষল আদ্রিজার কাঁধে। আদ্রিজা কেঁপে উঠল সঙ্গে সঙ্গেই। বাম হাতটা সজোরে চলে গেল রক্তিমের মুখে। শক্ত করে রক্তিমের মাথাটা ধরে সোজা করে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি করছেন এইসব? এটা ড্রয়িং রুম, আম্মু বাবা সবাই আছে, দেখছেন আপনি? ওরা দেখলে কি ভাববে? রক্তিম বাঁকা হেসে ফিসফিসিয়ে বলল। বাহ, পারফেক্ট বউ। কথাটা বলেই রক্তিম হাসল। অদ্রিজা কোনোভাবেই 2 হাত দিয়ে রক্তিমের বিশাল লম্বা চওড়া শরীরটা ব্যালেন্স করার চেষ্টা করলো। মায়ের কাছে গিয়ে সোজা করে দাঁড় করাতে রক্তিম হালকা হাসল, বলল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো অদ্রি? কোনো সমস্যা? এভাবে ধরে আছিস কেন? অদ্রিজা ভয়ে চুপসে গেল। এই বুঝে তার মা সবটা বুঝে গেল। সমস্যা না তো আম্মু, কোনো সমস্যা নয়। সিঁড়ি দিয়ে ওঠার সময় ওনার পায়ে ব্যথা পেয়েছেন, তাই হাঁটতে পারছেন না। অদ্রিজার মা হালকা হাসার চেষ্টা করলো। সন্দেহটা গেল না। নজরটা আগের মতো রেখে তাকিয়ে রইল উনি। অদ্রিজা কাঁপা গলায় আবারও বলল, আম্মু তুমি বসো, আমি ওনাকে রুম পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। পায়ে ব্যথা পেয়েছে তো ওষুধটা দিয়ে আসি, তুমি বসো। হ্যাঁ, আমার সত্যি বিরক্ত লাগছে রক্তিম। ড্রিঙ্ক করেছেন ভালো কথা, আপনি কেন আবার বাসায় আসবেন? আমি তো জানতাম আপনি এই বাসায় থাকেন না, সুইট হার্টের সাথে থাকেন। তাহলে এখানে থাকাটা তো কেবল শর্ত ছিল, তাই না? আমার তো মনে হয় আপনি ইচ্ছে করে ড্রিঙ্ক করে এই বাসায় ফিরেছেন। রক্তিম হাসল, জড়ানো কণ্ঠে বলল, ও, ভুল ভাবছেন অথচা। মিস্টার মাহমুদ গাড়ি পাঠিয়েছিল, কল করে বলেছিল আপনারা এসছেন, তাই আসাটা নাকি বাধ্যতামূলক, তাই এসছে, আর কিছু নয়। অদ্রিজা লম্বা শ্বাস ফেলল। আপনার ডাকনামটা কিন্তু খুব কিউট, অদ্রি। আহ, আপনি আমার হাত ধরে টানলেন কেন? অসহ্য। আজ বললেন না রুমে এসে মাতলামি করুন, নয়তো প্রেম করুন, যাচ্ছে তাই করুন। তাহলে চলে যাচ্ছেন যে প্রেম করবো না? নো স্টার্ট। মানে কি হচ্ছে কি? হাত ছাড়ুন। এই রুমে কোথাও ড্রিঙ্ক করার সামগ্রী দেখতে পাচ্ছেন? নেই। আর আমি ড্রিঙ্ক না করে মাতলামি কি করে করব বলুন তো? আপনি তো দুটি কথাই বললেন, মাতলামি নয়তো প্রেম। যেহেতু মাতলামি করাটা পসিবল না, সেহেতু প্রেমটাই গ্রহণযোগ্য। এখন বলুন, এই রুমে প্রেম করার মতো আর কেউ আছে? কার সাথে প্রেম করব? অদ্রিজা বিরক্ত চাহনিতে তাকালো। হাতটা কচলাতে কচলাতে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। এক মুহূর্তের জন্য মনে হলো রক্তিম ড্রিঙ্ক করেনি। এত স্পষ্ট কথা, এত স্পষ্ট ভাবনার কথা কি ড্রিঙ্ক করার পর বলা যায় নাকি? অদ্রিজা সন্দেহে চাহনিতে তাকিয়ে বলল, আপনি সত্যি ড্রিঙ্ক করেছেন নাকি নাটক? তো স্পষ্টভাবে কথা বলছেন। আমার হাত ধরে টানার সময় তো চলতে দেখিনি। ড্রিঙ্ক করতে আমি অভ্যস্ত। ওসব ড্রিঙ্কের সাইড এফেক্ট হিসেবে মাতাল হয়ে যাব না অদ্রিজা। ড্রিঙ্ক করেছে বলে সে স্পষ্টভাবে কথা বলতে পারবো না? তা কে বলেছে আপনাকে? তাহলে এতক্ষণ টলতে টলতে হাঁটছিলেন কেন? এই মনে হলো ঠাস করে পড়ে যাবেন, সবটাই নাটক। রক্তিম কিছুটা বিরক্ত হলো বোধহয়। কপালে দেখা গেল মৃদুভাঁজ। অদ্রিজার দিকে তাকিয়ে সোজা হয়ে বসলো, বলল, বারবার নাটক ফাটক কেন টানছেন বলুন তো? আপনার সাথে এক্স্যাক্টলি কি সম্পর্ক যে আপনার সামনে আমার নাটক করতে হবে? কি লাভ আমার শুধু শুধু নাটক করে? আপনি কি ভেবেছেন আপনার মতো ফালতু একটা লোকের সাথে এক রুমে দাঁড়িয়ে কথা বলতে আমার ভালো লাগছে? একদমই না। আপনাকে আমার অসহ্য লাগছে রক্তিম। এই যে আপনি আমার হাত ছুলেন, এই ছোঁয়াটার প্রতিও চরম ঘৃণা হচ্ছে আমার। আর আপনাকে তো আরো ভয়ঙ্কর ঘৃণা করি আমি। কথাগুলো বলেই বেরিয়ে আসলো অদ্রিজা। চোখে মুখে সূক্ষ্ম রাগটা নিয়েই মায়ের সামনে এসে দাঁড়ালো। থমথমে মুখেই বলল, শেষ তো আম্মু, চলো। যাবে না? অদ্রিজার মা চুপচাপ বসে রইলেন, মুখে চরম থমথমে ভাব। অদ্রিজার দিকে এক নজর কঠিন চাহনিতে তাকালেন রিয়াদ সাহেবের দিকে। মৃদু গলায় প্রশ্ন ছুড়লেন, আপনার ছেলে কি ড্রিঙ্ক করে বেআই সাহেব? আমার মেয়ের সাথে আপনার মাতাল ছেলের বিয়ে দিয়ে জিতে গিয়েছেন। অদ্রিজার মায়ের কথাটা শুনেই অবাক হলো রিয়াদ সাহেব, সঙ্গে অদ্রিজাও। মায়ের দিকে বিস্ময়ে তাকিয়ে থাকতেই তার মা আবারও বলল, রক্তিম ড্রিঙ্ক করে অদ্রি, আমায় বলিসনি তো? অদ্রিজা থমকালো, কাপা গলায় বলল,
না আম্মু, আসলে আসলে মায়ের কথাটা শুনে অদ্রিজা জোরে শ্বাস ফেলল। কি বলবে খুঁজে না পেয়ে কয়েক সেকেন্ড ভাবলো, আর সে ভাবনার মাঝে সেখানে এসে দাঁড়ালো রক্তিম। মুচকি হেসেই বলে উঠল, আসলে আমি ড্রিঙ্ক করি আন্টি, এনি প্রবলেম? অদ্রিজার মায়ের চাহনিটা এবার তীক্ষ্ণ হলো। রক্তিমের কথাবার্তায় বোঝা গেল না সে ড্রিঙ্ক করেছে, তবু মনের মধ্যেকার সন্দেহটা যেন গেল না। হাসার চেষ্টা করেই বলল, আমি ভেবেছিলাম ড্রিঙ্ক করে এসেছো তাই হাঁটতে পারছো না, ওভাবে তাল পাকিয়ে হাঁটছিলে। যাই হোক, তুমি যদি কখনো ড্রিঙ্ক করেও থাকো আর করতে পারবে না রক্তিম। আমি কিংবা আমার মেয়ে কেউই এসব পছন্দ করি না, আর আমি নিশ্চয়ই চাইবো না আমার মেয়ে এমন একজনের সাথে সংসার করুক যে কিনা ড্রিঙ্ক করে। অদ্রিজা শুকনো ঢোক গেল, আর রক্তিম মুচকি হাসলো। অদ্রিজার পেছনে দাঁড়িয়েই মাথা নামালো। অদ্রিজার ঘাড়ে ঠোঁট গোল করে ফু দিয়ে ফিসফিসিয়ে বলল, আপনার মা কিন্তু ভীষণ জটিল মহিলা। রাতের আকাশে ছোট ছোট উজ্জ্বল তারা জোনাকির মতো জ্বলছে। কি সমস্যা রক্তিম? এতবার কল দিচ্ছেন কেন আপনি? রক্তিম হাসলো। সেই হাসির মৃদু শব্দ ভেসে আসলো অদ্রিজার কানেও। সাথে সাথে তীব্র বিরক্তি ছুঁয়ে গেল মনে। মুখ চোখে দেখা গেল অন্ধকার আলোর রেশ। দাঁতে দাঁত চেপেই বলে উঠল, আজব তো, হাসছেন কেন আপনি? হাসির মতো কি বলেছি আমি? ঝুমকোটা আপনার কাছে? রক্তিম হাসি থামালো, কণ্ঠটা কঠিন দৃঢ় করার চেষ্টা করেই বলল, আমার কাছে তোমার ঝুমকো কেন থাকবে অদ্রি? অদ্রিজা একেবারে চমকে উঠল রক্তিমের সম্বোধন শুনে। তুমি আর অদ্রিত একটা রক্তিমের মুখে কিছুটা ভিন্ন শোনালো যেন। মনের ভেতর বয়ে গেল অদ্ভুত এক শিহরণ। অদ্রিজা হালকা গলায় বলে বসলো, কি বলেন? আমায় অদ্রি ডাকার অধিকার নেই আপনার। অদ্রিজাই ডাকবেন। রক্তিম ফিচল গলায় বলে উঠল, তোমার প্রেমিকের দেওয়া নামতে ডাকছে না অদ্রি? অদ্রি রেখেছে, দ্রিজা নয়। অদ্রিজা চুপ রইল। বিরক্তি মাথা ছেড়ে যেতে চাইলো যেন মুহূর্তেই। রাগে হাঁসফাঁস করে কিছুটা সময় নীরবতার পরে রক্তিম আবারও বলল, রেখে গিয়েছো নাকি অদ্রি? কুল। তোমার বান্ধবীর ফুফাতো ভাই হিসেবে এতটুকু মজা আমি করতেই পারি, তাই না অদ্রি? আপনি আমার কেউ নন রক্তিম, কেউ নন। বান্ধবীর ফুফাতো ভাই হিসেবে তো আপনার সাথে আমার পরিচয় হয়নি। যে পরিচয়টা হয়েছিল সেটা আমি কিংবা আপনি কেউ মানি না। হাতে গোনা আর কয়েকটা দিন, এরপর এমনিতেও আমাদের আর দেখা সাক্ষাৎ হবে না। আর আপনি আমার কেউ নন রক্তিম। হ্যাঁ জানি, তবু অনাথি চর্চা করতে আমার ভালোই লাগে অদ্রি। এনিওয়েজ, আমি বোধহয় বিরক্ত করছি। এইটুকু সময় তোমার প্রেমিকের সাথে কথা বললে কতগুলো অনুভূতি প্রকাশ করা হয়েছে তো, তাই না? ইরিটেটিং। বারবার প্রেমিক বলে কি বোঝাতে চাইছেন আপনি? দিহান মোটেই আমার প্রেমিক নয়, আর আমার কোনো প্রেমিক নেই। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আমি আপনাকে। রক্তিম হাসলো। ফিসফিস করে কাউকে কিছু বলেই কিছুটা সময় চুপ রইল। অদ্রিজাও চুপ রইল। অবশেষে ওপাশ থেকে কোনো কিছু শুনতে না পেয়েই বলল, বাই, রাখছি। রক্তিম এতক্ষণ কিছু না বললেও এবার লম্বা দীর্ঘশ্বাস ফেলল। মৃদু গলায় ফিসফিসিয়ে বলল, ডোন্ট মাইন্ড অদ্রিজা, পাশে সুইটহার্ট ছিল এতক্ষণ। আপনার ঝুমকোটা পকেটে দেখে সন্দেহ করেছিল, তাই কল করে শেয়ার করলাম তাকে। আপনাকে তুমি আর অদ্রি বলে ডাকাটা তার উপস্থিতির জন্যই। বাই। সঙ্গে সঙ্গে এই কলটা কেটে গেল। অদ্রিজা লম্বা শ্বাস ফেলল। এই মানুষটাকে বোঝা দেয়, বড্ড কঠিন এই মানুষটা। এমন কেন? আপনাকে প্রিয় সম্বোধন করা কি আমার উচিত অদ্রিজা? জানি না আমি, তবে আমি খুব অসহায় অদ্রিজা, খুব অসহায় আমি। আমি এক মুঠো সাহায্য ভিক্ষে দেবেন অদ্রিজা? আমি ভীষণ ভীষণ রকম অসহায়। আমার এই জীবনটা আমি কম ভালোবাসা পাইনি অদ্রিজা। অনেক নারী আমি ভালোবেসেছিল, খুব করে চেয়েছিল আমায়, কিন্তু আমি কখনো কাউকে চাইনি অদ্রিজা, কখনোই না। আপনাকে চাই না আমি, এটুকু ভালোবাসি না আমি আপনাকে। তবুও আমি আপনাতে আসক্ত হয়ে যাচ্ছি। কেন বলুন তো? রাত হলে আমার ঘুম আমি কাছে টানছে না, মাথা মাথায় মাথাটা যেন ছেড়ে যাচ্ছে আপনি নামক মানুষটার ভাবনায়। আমি কি করবো অদ্রিজা? আপনি নামক মরণব্যাধির কি কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি এখনো? আর যে সহ্য করা যাচ্ছে না এই তীব্র মাথা ব্যথা। আমার এই দীর্ঘ জীবনের সব দুঃখের একমাত্র ওষুধ অ্যালকোহল আপনি নামক ব্যাধির সাথে লড়তে পারছে না। কেন বলতে পারছে না? অসহ্যের যন্ত্রণা থেকে আমার মুক্তি দিয়ে অদ্রিজা, মুক্তি চাই আমার। ভাঁজ করা সাদা কাগজে লেখাগুলো পড়েই চমকে গেল অদ্রিজা। কাগজটা একটা বক্সে ছিল। বক্সটা তার চেনা, রক্তিমের সুইটহার্টের জন্মদিনেই যে বক্সটা সে গিফট করেছিল, কিন্তু
রক্তিম ফেরত দিয়েছিল সেই বক্সটার ভেতরে এই চিরকুটটা পেল। এতদিন খুলে দেখেনি সে। বক্সের ভেতরে একজোড়া কানের ধুলি উপহার দিয়েছিল সে। বুকের ভেতর হৃদস্পন্দনের মাত্রা যেন ঘন হয়ে উঠল দ্রুত। আফসোস হলো আরও আগে কেন বক্সটা খুলে দেখেনি, এই লেখাগুলো আরও আগে কেন পড়া হয়নি, কেন? হেই মাইন্ড গেমার রক্তিম মাহমুদ, হোয়াটসঅ্যাপ? ভাই উনি আমার হাজবেন্ড, এভাবে কথা বলতে পারেন না আপনি। হোয়াট? কী সব বলছো তুমি আদ্রি? ও ও তোমার হাজবেন্ড? আঙ্কেল জেনে শুনে তোমার ওর সাথে বিয়ে দিয়েছে? আপনাদের মধ্যে কি সম্পর্ক আমি জানি না ভাইয়া, কিন্তু এভাবে কথা বলার অধিকার সত্যিই আপনার নেই। আর গলার সাউন্ড এভাবে উঁচিয়ে কথা কেন বলছেন আপনি? উনি আমার হাজবেন্ড যেহেতু আমি জানি উনি কেমন, আপনি এভাবে বলবেন না, আম্মু শুনবে। শুনুক, আমি চাই আন্টিও জানুক ও কেমন। ও তোমার ডিজার্ভই করে না আদ্রি। ও তো শুধু মেয়েদের নিয়ে খেলতে পারে আর অ্যালকোহলে ডুবে থাকতে পারে। কদিন পর তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, যেভাবে আমার বোন আর তানিশাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক আদ্রি। ওকে, আপনি আমার জীবনটা বাঁচাতে চান তাই তো? ঠিক আছে, ছাদে চলুন, এ বিষয়ে আমরা ছাদে কথা বলি সবাই বসে। আমি চাই না বাসায় এ নিয়ে কোনো ঝামেলা হোক, আম্মু শুনলে সমস্যা হবে। রাইমান ভ্রু কুচকে তাকালো অদ্রিজার যাওয়ার পথে, আর রক্তিম পা বাড়ায় মুচকি হাসলো। কেন রক্তিম, কেন করলি এমনটা? কেন সম্পর্কটা নষ্ট করলি তুই? অদ্রিজা এখনো বিস্ময় নিয়ে তাকিয়ে রইল রাইমানের দিকে। তাকিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, আপনি না আমার জীবন বাঁচাতে চান ভাইয়া? তাহলে আমায় কেন বলছেন না সবটা? বাসায় তো বেশ জোরে জোরে বলছিলেন সব, তাহলে এখন জানতে চাইছি বলছেন না কেন আপনি? আপনারা কি হন একে অপরের? রক্তিম আমার সেই হাই স্কুল লাইফের ফ্রেন্ড, খুব কাছের ফ্রেন্ড। ওর সাথে যতটা শেয়ার করতাম সবটা তেমনটা বোধহয় আর কারোর সাথে শেয়ার করতাম না। জীবনের সব থেকে ক্লোজ হয়ে উঠেছিল। সম্পর্কের সমাপ্তি হয়ে যখন জানতে পারলাম রাইমা ওকে ভালোবাসে, রাইমারও মনে হতো ও রাইমাকে ভালোবাসে, কিন্তু রক্তিম কোনোদিন স্বীকার করেনি। আমি প্রথমে ভেবেছিলাম রক্তিম মেনে নেবে সবটা খুব সহজেই, বন্ধুর একমাত্র বোনকে নিশ্চয়ই ফিরিয়ে দেবে না। কিন্তু ও ফিরিয়ে দিল, মুখের উপর বলে দিল রাইমাকে নিয়ে ওর কোনো ফিলিংস নেই। কিন্তু রক্তিমের প্রতি রাইমা এতটা দুর্বল হয়ে গিয়েছিল যে মানসিকভাবে রাইমা ভেঙে পড়েছিল। বারবার সুইসাইড করার চেষ্টা করেছে। পুরো 6 মাস রাইমা মানসিক ট্রমাতে ছিল এই বিষয় নিয়ে। আমি সেই 6 মাসে নিজের একমাত্র বোনকে এভাবে দেখতে পারিনি। আড়ালে গিয়ে কেঁদেছি। ও রক্তিমকে বারবার বুঝিয়েছি যাতে মেনে নেয়, কিন্তু ও মেনে নেয়নি। কেবল পায়ে পড়া বাকি ছিল আমার, তবুও রিজেক্ট করেছে। এরপর কি বন্ধুত্বটা থাকার কথা আদ্রি, তুমিই বলো। আরো কি ঘটেছে জানো আদ্রি? রক্তিম রাইমার বেস্ট ফ্রেন্ডকেও ঠিক সেই ট্রমাতেই ঠেলে দিয়েছে। ওর কাজই এটা, একের পর এক মেয়েকে নিয়ে কয়েকদিন খেলবে, তারপর শেষ, সব শেষ। ওই মেয়েটাকে একটা অন্ধকার জীবনে ঠেলে দিবে, এটাই ওর কাজ। তবুও বলছো তোমার জীবন নষ্ট হবে না আদ্রি, এখনো সময় আছে। ওই লোকটার ভয়ানক জাল থেকে বেরিয়ে আসো আদ্রি। অদ্রিজা ছোট্ট শ্বাস ফেলল। মৃদু চাহনিতে একবার রক্তিমের দিকে তাকালো। মুখ চোখে তেমন কোনো ভাবাবেগ দেখা গেল না রক্তিমের। আগের মতোই হাসি রয়েছে মুখে। অদ্ভুত না লোকটা, নিজের সম্পর্কে এত এত কথা, অথচ সে একটা কথাও বলছে না, বরং হাসছে। অদ্রিজা দ্বিধান্বিত চাহনি নিয়ে তাকিয়ে থাকতে রক্তিম চোখ টিপল তার দিকে তাকিয়ে, হেসেই বলল, নিজের জীবনটা ওদের মতো নষ্ট না করে মুক্ত হয়ে যান অদ্রিজা। বারবার বলছি আমি আপনাকে, পরে যাতে আপনি ওদের মতো এলোমেলো হয়ে কষ্টে না থাকেন সেজন্য বলছেন। আমায় ছেড়ে নিজের মতো থাকুন, মুক্ত হয়ে বাঁচুন। ছাদের দরজার কোণে দাঁড়িয়ে এতক্ষণকার রক্তিম, রাইমান আর অদ্রিজার সবগুলো কথা শুনলেন অদ্রিজার মা। মুখ চোখে তীব্র থমথমে ভাব নিয়ে রক্তিমের দিকে তাকিয়ে রইলেন তিনি। আম্মু? অদ্রিজার মায়ের মুখের কঠিন থমথমে ভাবটা কমল না, একটু পরিবর্তন ঘটল না তার মুখের চাহনির। অদ্রিজার দিকে ক্ষিপ্ত চাহনিতে তাকিয়ে বলে উঠলেন তিনি, এমন একটা ছেলেকে নিজের জন্য পছন্দ করেছিস তুই অদ্রি? এমন একটা ছেলেকে, মেয়েদের জীবন নষ্ট করে বেড়ানো যার অভ্যাস, তুই তাকে বিয়ে করেছিস? ভুল ভাবছো আম্মু। লজ্জা করছে না তোর? আবার মুখে মুখে কথা বলছিস তুই কোন সাহসে? একটা মাতাল মেয়ে বা ছেলেকে বিয়ে করেছিস? আমার তোর ওপর বিশ্বাস করাই উচিত হয়নি অদ্রি। আর এসব নিয়ে ভুল ভাবার তো প্রশ্নই আসছে না। ওকে আমি সেদিনই ড্রাঙ্ক অবস্থায় দেখেছি, আর রাইমার কথা অনুযায়ী ও সারাক্ষণই মদে ডুবে থাকে।
বোঝা যাচ্ছে। আর রাইমার জীবনটাও ও নষ্ট করেছে, তাও বলবি ভুল ভাবছি? তুমি শুনোনি আম্মু? রাইমা আপু নিজেই বললেন যে উনি কখনো রাইমা আপুকে ভালোবাসেননি, ভালোবাসিও বলেননি। ভালোবাসাটা রাইমা আপুর পক্ষ থেকে ছিল আম্মু। একটা ছেলেকে ভালোবেসে তাকে না পাওয়ার বেদনায় যদি রাইমা আপুর ট্রমায় চলে যান, তাহলে রক্তিমের কি দোষ? রাইমা আপুর প্রতি ওনার কোনো ফিলিংস নেই জেনেও যদি রাইমা আপুকে উনি ভালোবাসি বলতেন, এটা কি ঠকানো হয়ে যেত না আম্মু? আর ওই যে রাইমা আপুর বেস্ট ফ্রেন্ড তানিশা, তার সাথে রিলেশনে গিয়েছে, এটা রাইমা আপু রায়মান ভাইয়ার ভুল ধারণা। ওই ছেলেটাকে আমি মানব না তোর স্বামী হিসেবে। আমি চাই না একটা মাতালের সাথে তুই সংসার কর অদ্রি। আজ যদি ওই ছেলেটার সাথে তোর ছাড়াছাড়ি না হয়, তো তুই জীবনের এক পর্যায়ে গিয়ে খুব পস্তাবি অদ্রি। আমি চাই না তুই জীবনের কোনো সময় কষ্ট পাস। আমি তোদের ডিভোর্সের ব্যবস্থা করব খুব শীঘ্রই। অদ্রিজার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন মুহূর্তেই। মাথা ফাঁকা ফাঁকা লাগলো। ঝাপসা চোখ জোড়া নিয়ে একবার মায়ের দিকে তো আর একবার রক্তিমের দিকে তাকালো সে। অদ্রিজার মায়ের কাছাকাছি দাঁড়িয়ে মুচকি হেসে বলল, ডিভোর্সটা 6 মাসের মধ্যে হয়ে যাবে আন্টি, অ্যাপ্লাই অনেক আগে করা আছে। অদ্রিজার মা অবাক হলো রক্তিমের কথা শুনে। ভ্রুজোড়া কুচকে নিয়ে তীক্ষ্ণ চাহনিতে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম আবারও বলল, আপনি সত্যিই বলেছেন আন্টি, অদ্রিজাকে কোনো এক সময় খুব করে পৌঁছাতে হবে। যদি আমার সাথেই থাকে, ও কোনো সময় কষ্ট পাক। অদ্রিজার আগে হিংস্র চাহনিতে তাকালো রক্তিমের দিকে। এক মুহূর্তের জন্য মনে হলো মাকে বিয়ের পেছনের রহস্যটা বলে দেওয়া উচিত, কিন্তু পরক্ষণেই আবারও চুপ হয়ে গেল। মায়ের উপরের অভিমানটা রক্তিমের ওপর গিয়ে ভিড় করলো। জন্মালো সমুদ্র সমান ক্ষোভ। যখন তাকে তার জীবন থেকে তাড়ানোর এতই তাড়া, তবে বিয়েটা কেন করেছিল? কেন তার মনে ভালোবাসার অনুভূতির জন্ম দিল? কেন? অদ্রিজার রাগে কাঁপতে লাগলো। বিধ্বস্ত অবস্থায় তুলতুলে লতানো শরীরটা নিয়ে সেভাবেই পড়ে রইল ছাদের মেঝেতে। রক্তিম হালকা হাসল। অন্যদিনকার মতো অতটা চাঞ্চল্যকর ছিল না হাসিটা, হয়তো কিছুটা বেদনাও মিশ্রিত ছিল। অদ্রিজার সামনে এসেই হাঁটু গেড়ে বসল সে। অদ্রিজার গালের লালচে ছাপগুলোতে আলতোভাবে হাত বুলিয়ে ফিসফিসে শান্ত গলায় বলল, আমি সরি অদ্রিজা, আমি এক্সট্রিমলি সরি। আমার প্রতি কেন এতটা বিশ্বাস আপনার? কেন তো বিশ্বাস করেন? ভালোবাসেন? আমার সাথে পথ চলা অনেক কাছের মানুষ আমি এতটুকু বিশ্বাস করেনি অদ্রিজা, অথচ আপনি আমায় ঘৃণা করে বিশ্বাস করছেন। রাইমা আর তানিশিকে আমি ঠকাইনি, তা আপনি যতটুকু বিশ্বাস কর, আমার কাছের বন্ধুটা ততটুকু করেনি। ভালোবাসেন আমায়? আপনি আমায় ভালোবাসলে আমি রাইমা কিংবা তানিশের মতো আপনাকে বলবো না। আপনাকে নিয়ে আমার কোনো ফিলিংস নেই, তবে আমি আপনাকে আমার জীবনে জড়াতে পারবো না অদ্রিজা। আমি আবার একটা নারীকে ফিরিয়ে দিচ্ছি, আপনাকে ফিরিয়ে দিচ্ছি অদ্রিজা। ভালো থাকবেন। এই অসহায় মানুষটি আপনার জীবনে অনেক কিছু কেড়ে নিয়েছে, তার জন্য ক্ষমা করে দেবেন। যে রাত থেকে ভুলে যাবেন প্লিজ। নতুন করে জীবনটাকে শুরু করবেন, নতুনভাবে বাঁচবেন। আমি আর কখনো আপনার সামনে আসবো না, দেখা করব না। আমি বলতে সহজ হবে তাহলে আপনার, বলুন।